ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশন এটি। তো তোমরা কি পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেতে চাও? তোমাদের পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবা, যাতে আমি প্রশ্ন আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সাবস্ক্রাইব না করলে তো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। যাবে? তোমরাই বলো, যাবে না। তাই পরীক্ষার আগে প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসলে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। একদম খুব সুন্দর করে তুলে ধরব, যা অন্যদের থেকে কিন্তু ডিফারেন্ট হয়ে থাকবে। তো তোমাদের সমাধানটাও কিন্তু ব্যতিক্রম থাকবে, কারণ আমরা সবসময় তোমাদের ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি। দেখো, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথম অধ্যায় হচ্ছে কি, প্রয়োজন বুঝে যোগাযোগ করি। প্রথমে আমরা একক কাজগুলো নিয়ে আলোচনা করব। একক কাজগুলোর মধ্যে রয়েছে, মনে করো তুমি তোমার স্কুলের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছ। এক্ষেত্রে তুমি কার সাথে কিভাবে যোগাযোগ করবে তার একটি নমুনা তৈরি করবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, কোনো একটি ঠিকানা তুমি খুঁজে পাচ্ছ না। এখন তুমি কি অপরিচিত কোনো একজন ব্যক্তির কাছে সাহায্য প্রত্যাশা করছো? সরি, সেক্ষেত্রে তোমার এবং তার মধ্যে একটি কথোপকথন তৈরি করতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি, স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিন, পাঠাগার, কমন রুম স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। তো আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি কি, অপারেশন কদমতলী গল্পে কয়টি চরিত্র রয়েছে? এই চরিত্রের নামগুলো লিখো। 5 নম্বর দেখতে পাচ্ছি, এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ। কথাটা কতটুকু প্রাসঙ্গিক সেটা উত্তর দিতে হবে। তো আমরা এখন দলগত কাজ দেখব। দলগত কাজের মধ্যে রয়েছে 1 নম্বরে, তোমার নিজের অভিজ্ঞতা থেকে যে কোনো একটি পরিস্থিতি উল্লেখ করো। উক্ত পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লেখো। উক্ত পরিস্থিতিতে আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরও ভালোভাবে হতে পারতো বলে তুমি মনে করো, তা দলে আলোচনা করতে হবে আর কি। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাচ্ছি, প্রমিত বলি প্রমিত লিখি। একক কাজে দেখতে পাচ্ছি, কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনি কি ধরনের হয়ে থাকে উদাহরণ সহ আলোচনা করতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী ধ্বনি কি ধরনের হয়ে থাকে উদাহরণ সহ আলোচনা করো। বাক্যতন্ত্র কাকে বলে? কয়েকটি বাকতন্ত্রের নাম লেখো। নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ নির্ণয় করো আর কি। তো এগুলো হচ্ছে গাড়ি, ঘোড়া, ততক্ষণ, আত্মীয়, কিছুক্ষণ। তোমরা এগুলোর প্রমিত নির্ণয় করবে, ঠিক আছে? প্রমিত উচ্চারণ কীভাবে হবে সেটা তোমরা দেখে নিবা, বই অবশ্যই পেয়ে যাবে তোমরা এগুলো। তোমরা পড়ছো, এই যে এতদিন ধরে পড়ছো না, তো ওখান থেকে এই উত্তরগুলো কিন্তু লিখবে তোমরা, বুঝছো? তো 5 নম্বর দেখতে পাচ্ছি, আঞ্চলিক বাক্যগুলোকে প্রমিত ভাষা রীতিতে রূপান্তর করো। তো ক নম্বর হচ্ছে, রাখাইল্লা রইয়া গেল, না ঘোরাও, ঠিক আছে? তো এগুলোর আসলে এই বাক্যগুলোর প্রমিত রীতিতে রূপান্তর করতে হবে তোমাকে, বুঝছো? বাক্যগুলোকে প্রমিত রীতিতে রূপান্তর করে এই যে বাক্যগুলো পড়ে নিবা তোমরা, কেমন? বাবার নাওডারে ঘোরাইতে কাও, ঠিক আছে? আমার রাখাইল্লা রইয়া গেল, ঠিক আছে? খ নম্বর দেখতে পাচ্ছি, শাক সাহেবের খবর জানে কিছু, ছাত্র গো সবাই রে নাকি মাইরা ফেলাইছে। আর ঘ নম্বর হচ্ছে কি, জান মিয়া দেখা হেন মস্কারা করতে আইসেন। আচ্ছা, এগুলো পড়ে নেবে, কষ্ট হচ্ছে আমার, বুঝছো? তো তোমরা একটু পড়ে নেবে বন্ধুরা। তা আমি 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বর হচ্ছে কি, নিচের অনুচ্ছেদটিকে সাধু ভাষার দেখে প্রমিত ভাষার রীতিতে রূপান্তর করো। অর্থাৎ সাধু ভাষার রীতি থেকে প্রমিত ভাষার রীতিতে রূপান্তর করতে হবে, বুঝছো? তো কথায় আমরা যে ভাব প্রকাশ করি এটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। এরপরটা হচ্ছে, কতটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়, কিন্তু কালো চোখে কিছু
তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। আচ্ছা, তোমরা এগুলো পড়ে নিও কেমন। তো আসলে এগুলো এটা পড়ে নিবা, এবং এখানের এই যে অনুচ্ছেদটা, এটার স্বাদুরীতি থেকে তোমাকে প্রমিত ভাষা রীতিতে রূপান্তর করতে হবে। তো বুঝছো আশা করি ব্যাপারটা। আমরা এরপরে প্রশ্নে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাচ্ছি একক কাজের মধ্যে যেগুলো রয়েছে। তো দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে প্রমিত বলি, প্রমিত লিখি। তো একক কাজে দেখতে পাচ্ছি আমরা নিচের ক্রিয়াপদগুলোকে স্বাদুরীতি থেকে প্রমিত ভাষা রীতিতে রূপান্তর করতে হবে আর কি। এই যে স্বাদুরীতি যেগুলো দিয়ে আছে, তাকিত, চেয়ে, উঠে, যাইবার, পড়িয়াছিল, ফেরিয়া, মিশিয়াছে, খুঁজতে, খুঁজে, বলে, দাঁড়াইয়া, পড়িলে, আসিয়া, উঠিল। তো এগুলো তোমরা পড়ে নিবা। তাকিতে যেমন তাকিত, থাকতো, ঠিক আছে। তারপর পড়িয়াছিল, পড়েছিল, এরকম করে করে দিবা আর কি। তোমরা বুঝছো, সাধু চলে তোমরা পারবে এগুলো, এটা কঠিন কিছু না। তো 8 নম্বরে দেখতে পাচ্ছি নিচের বাক্যগুলোকে স্বাদুরীতি থেকে প্রমিত ভাষা রীতিতে রূপান্তর করো। তো এগুলো, এই যে বাক্যগুলো তোমরা পড়ে নিও কেমন। এই বাক্যগুলোকে তোমাদেরকে স্বাদুরীতি থেকে প্রমিত ভাষা রীতিতে রূপান্তর করতে হবে, বুঝছো। এরপরে দেখতে পাচ্ছি দলগত কাজের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি প্রমিত ভাষারীতি বজায় রেখে মহান বিজয় দিবস বিষয়টি নিয়ে একটি উপস্থিত বক্তৃতা তৈরি করতে হবে। 2 নম্বরে প্রমিত ভাষারীতি বজায় রেখে তুমি কিভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালন করবে তা দলে আলোচনা করা আর কি, ঠিক আছে। তো এরপরের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়ে অর্থাৎ লেখা পড়ি লেখা বুঝি। তো একক কাজের মধ্যে রয়েছে প্রায়োগিক লেখা কাকে বলে, প্রায়োগিক লেখা কি কি বৈশিষ্ট্য থাকে, প্রায়োগিক লেখার উদ্দেশ্যগুলো আলোচনা করা। 2 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু 7 মাসের ভাষণকে কেন প্রায়োগিক লেখা বলা হয়, মানে বলা যায় আর কি, এটা আলোচনা করতে হবে। 3 নম্বর দেখতে পাচ্ছি শিশু দিবস উপলক্ষে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি ভাষণ তৈরি করতে হবে। 4 নম্বরে বিবরণমূলক লেখা কাকে বলে, বিবরণমূলক লেখায় কি কি বৈশিষ্ট্য থাকে, বিবরণমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করা। 5 নম্বরে রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন একটি বিবরণমূলক লেখা বলা হয়, তাহলে বিবরণমূলক লেখা কেন বলা হচ্ছে সেটাকে দেখে নিবে তোমরা। 6 নম্বর হচ্ছে তথ্যমূলক লেখা কাকে বলে, তথ্যমূলক লেখায় কি কি বৈশিষ্ট্য থাকে, তথ্যমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করা। 7 নম্বরে ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটিকে কেন একটি তথ্যমূলক লেখা বলা যায় সেটা দেখে নেবে তোমরা। 8 নম্বরে হচ্ছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে, বিশ্লেষণমূলক লেখায় কি কি বৈশিষ্ট্য থাকে, বিশ্লেষণমূলক লেখার উদ্দেশ্য আলোচনা করা। 9 নম্বরে